ছোট গল্পের আজকে পঞ্চম পর্ব। এই পর্বে আমরা মোটামুটি বুঝতে পারছি যে রবীন্দ্রনাথ শুরু হয়ে যাবে পঞ্চম পর্বে, এবং রবীন্দ্রনাথের সঙ্গে প্রভাত মুখোপাধ্যায় এবং তার অন্যান্য সমসাময়িক ছোট গল্পকারদের কথাও বলবো। কিন্তু যেহেতু রবীন্দ্রনাথ বাংলা ছোট গল্পের জগতে একটা দিক পুরো, ফলে রবীন্দ্রনাথকে নিয়ে আমার একটা শাখা, ছোট গল্পের এই সময় থেকে একটা শাখা, যেটা কিনা রবীন্দ্রনাথকে নিয়ে, আর আরেকটা শাখা হচ্ছে অন্যান্য ছোট গল্পকারদের নিয়ে। তো রবীন্দ্রনাথের আমরা দেখেছি ইতিমধ্যে রবীন্দ্রনাথের ঘাটের কথা, রাজপথের কথা এবং ভিখারিনী, এই তিনটি ছোট গল্প, তার মানে ছোট গল্প যদি আমরা বলি বা গল্প বলি, অলরেডি প্রকাশিত হয়ে গেছে। তার মধ্যে ঘাটের কথা আমরা বলছি যে প্রথম ছোট গল্প হিসেবে একটা চেহারা, একটা শেপ যেন পাওয়া যাচ্ছে রবীন্দ্রনাথের এই সময়। রবীন্দ্রনাথ অনেক ছোট বয়স থেকেই গল্প লিখতে শুরু করেছেন, এবং রবীন্দ্রনাথের গল্পগুচ্ছের গল্পগুলো অলমোস্ট আমাদের প্রত্যেকেরই পড়া। সেই গল্পগুচ্ছের গল্পের মধ্যে যেমন পল্লী বাংলা বা পল্লী প্রকৃতি, তার সমস্ত রকম বৈশিষ্ট্য নিয়ে, প্রকৃতির সব রকম ইশারা নিয়েই ছোট গল্পে উপস্থিত রয়েছে। ঠিক তেমনি আবার শহর কলকাতা বা নগর কেন্দ্রিক জীবনযাপনেরও ছবি আমরা সেখানে দেখতে পাচ্ছি। কিন্তু এই পল্লী বাংলার পরিপ্রেক্ষিতে বলি, এই যে ঘাটের কথা, রাজপথের কথা, বা তার প্রথম সার্থক ছোট গল্প হিসেবে আমরা পোস্টমাস্টারকে ধরেছি। পোস্টমাস্টার তুলাপুর গ্রাম একেবারে সম্পূর্ণরূপে একটা গ্রামীণ প্রকৃতির পটভূমিতে লেখা হচ্ছে এই গল্পটা। এবার রবীন্দ্রনাথের জীবনে তাহলে গ্রাম বা পল্লী প্রকৃতির একটা আলাদা জায়গা রয়েছে, এটা তো আমরা বুঝতেই পারি। এবং তবে জীবনের প্রথম তার পল্লী প্রকৃতি দেখা কিন্তু পশ্চিমবঙ্গেই পানিহাটি বা পেনেটিতে, যখন প্লেগ রোগের প্রাদুর্ভাব, সেই সময় তারা ওখানে অস্থায়ী একটি বাসস্থানে তারা চলে যান, এবং সেইখানে গুরুজনদের পেছন পেছন গিয়ে সে পেনেটির ভেতর দিয়ে গ্রামের পথ দিয়ে তার প্রথম গ্রাম দেখা, এবং সেইখানেই আদুর গায়ের লোককে, মানুষকে স্নান করতে দেখা ইত্যাদি ইত্যাদি। অর্থাৎ প্রকৃতি পাঠের প্রথম পরিচয় কিন্তু রবীন্দ্রনাথের এই পশ্চিমবঙ্গে। তারপরে আমরা দেখেছি যেহেতু পূর্ববঙ্গে অবিভক্ত বঙ্গদেশে তাদের প্রচুর জায়গায় জমিদারি ছিল, একসময় সেই বেশ অল্প বয়স থেকে রবীন্দ্রনাথ সেই জমিদারি দেখাশোনা করছেন। এবং শিলাইদহ কথাটা আমরা সবাই জানি, কারণ শিলাইদহ পর্বটিতে তার বহু পদ্মার বুকে যখন তিনি বোট নিয়ে ঘুরে বেড়াতেন, জমিদারি দেখতেন 1 মাস 1.5 মাস ব্যাপী, এই সময় পদ্মার পাড়ে দেখা যে পল্লী বাংলার জীবনযাত্রা, তার বহু গল্পে সেই জীবনযাত্রার ছবি উঠে এসেছে। এবং এই রকম এক একটি অভিজ্ঞতাকে তিনি তার নিজের মনের মধ্যে সঞ্চয় করেছেন, এবং পরবর্তীকালে এগুলো সূত্র ধরেই কিন্তু তিনি গল্প লিখেছেন। শুভা, অতিথি, এরকম বহু গল্প আছে, এবং ছিন্ন পত্রাবলিতে তিনি সেগুলো বিভিন্ন সময় বিভিন্ন জনকে চিঠি প্রসঙ্গে তিনি জানিয়েছেন যে কোন ছোট গল্পের সূত্র, কোন দৃশ্যটা বা কোন চলমান দৃশ্য তাকে আকৃষ্ট করেছিল, সেগুলোর পরিপ্রেক্ষিতে তিনি একটি ছোট গল্প রচনা করছেন। পরবর্তীকালে আমরা ছিন্নপত্র পড়লে দেখতে পাই সেইগুলো। তো এরপরে আমরা দেখতে পাচ্ছি রবীন্দ্রনাথ পদ্মার বুকে যখন জমিদারি দেখছেন, সেই সময় কিন্তু পূর্ববঙ্গের যে পল্লী বাংলা, পূর্ববঙ্গের অধুনা পূর্ববঙ্গ বা বাংলাদেশ, তার যে পল্লী বাংলা, সেই পল্লী বাংলার সঙ্গে তার একটা নিবিড় পরিচয় হয়েছিল, এবং সেই নিবিড় পরিচয় তাকে জীবনের আরেকটা অন্য দিক দেখতে তাকে সাহায্য করেছিলেন। নিত্য নৈমিত্তিক জীবনযাত্রার এক একটা টুকরো টুকরো মুহূর্ত, এক একটা টুকরো টুকরো ঘটনা তাকে তিনি কিভাবে দেখেছেন, এবং পরবর্তীকালে সেইগুলোই কোনো একটি গল্পের মূল সুর বা কোনো একটি গল্পের বীজ হিসেবে কি করে সেখানে ব্যাখ্যাত হয়েছে। আচ্ছা, আরেকটা পর্বে আমরা দেখব রবীন্দ্রনাথ, সেটা হচ্ছে চন্দননগর পর্বে, যেখানে রবীন্দ্রনাথের ছোট গল্প লেখার ইতিহাসের একটা গুরুত্বপূর্ণ অংশ। এই জায়গাটা আমি একটু পড়ি। 1881 খ্রিস্টাব্দে চন্দননগরের নদীযাত্রা প্রকৃতি আর মানুষের সঙ্গস্মৃতি থেকেই 1884 খ্রিস্টাব্দে লেখা হলো গল্পগুচ্ছের প্রথম কথা, ঘাটের কথা। অর্থাৎ
চন্দননগরে থাকাকালীন রবীন্দ্রনাথ, জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর, জ্যোতিদাদা এবং কাদম্বিনী দেবী তারা তিনজনে প্রায়শই নৌকা বিহারে যেতেন, এবং সেই নৌকা বিহারে যেতে গিয়ে যে ঘাটকে তিনি দেখেছেন, সেই ঘাটের যে বিচিত্র টুকরো টুকরো জীবনে, চলমান জীবনের ছবি তাকে আকৃষ্ট করেছে, সেগুলোই তিনি লিখেছেন কোথায়? প্রথম গল্প ঘাটের কথায়। প্রাচীন ভাঙা ঘাটকে মানবায়িত করে তারই মুখে বলা হলো এই গল্প। এটা একটা অদ্ভুত, যে ঘাট একটা অচেতন বস্তু, কিন্তু তাতে চেতনা আরোপ করে সেই ঘাট যেন গল্প বলছেন। এই যে গল্প বলা এবং শ্রোতা হচ্ছে পাঠক, এটাই একটা মানে পরবর্তীকালে রবীন্দ্রনাথ তার বহু ছোট গল্পে এইরকম পদ্ধতি অনুসরণ করেছেন। প্রাচীন ভাঙা ঘাটকে মানবায়িত করে তারই মুখে বলা হলো এই গল্প। প্রাচীন গল্পশিল্পের শিথিল গ্রথিত মৌখিক রীতিকে এই গল্প যেমন অঙ্গীকার করেছে, তেমনই অস্বীকার করেছে প্রাচীন গল্পশিল্পের বৃত্তান্ত বর্ণনার দায়িত্ব। একই মৌখিক রীতির অনুবৃত্তি ঘটেছে 1884 খ্রিস্টাব্দে লেখা গল্পগুচ্ছের দ্বিতীয় গল্প রাজপথের কথায়। ঘাটের কথার দোষও এই গল্পটিতে মানবায়িত হয়েছে রাজপথ। গল্পের বৃত্তান্ত ক্ষীণতর হয়ে গল্পের ভাষা আর কাব্যভাষা মধ্যসীমা অস্পষ্ট হয়ে এসেছে। সাংকেতিক ব্যঞ্জনায় সুগ্রথিত বাংলা ভাষার এই প্রথম দুটি আধুনিক গল্প প্রাচীনপন্থী গল্প সমালোচকদের কাছে এদের প্রাপ্য সমাদর পায়নি। কিন্তু আধুনিক ছোট গল্প আন্দোলনের পরীক্ষা নিরীক্ষামূলক প্রেক্ষাপটে এই গল্প দুটিকে যদি যথোচিত গুরুত্ব দেওয়া যায়, তাহলে রবীন্দ্রনাথের গল্পের সূচনা পর্বের ইতিহাস নতুন করে লেখা হতে পারে। কীরকমভাবে হতে পারে তা? এতদিন ধরে বলা হয়ে এসেছে যে 1891 খ্রিস্টাব্দে পূর্ববঙ্গে জমিদারি পরিচালনার অভিজ্ঞতা থেকেই শুরু হয়েছে রবীন্দ্রনাথের গল্প। কিন্তু এখন বলা চাই যে 1884 খ্রিস্টাব্দে প্রিয় বিচ্ছেদ শোক থেকেই রবীন্দ্রনাথের গল্পের প্রকৃত সূচনা। ঘাটের কথা মাত্র কয়েক মাস আগে কাদম্বরী আত্মহত্যা করেছেন। আচ্ছা, এক প্রসঙ্গে বলি একটা ছোট্ট কথা। এই ফেজটাতে যে চন্দননগরের কথা এবং প্রকৃতি বিহারের কথা বলা হচ্ছে, এটা হচ্ছে তার দ্বিতীয় ফেজ। এর আগের একটা পর্যায় ছিল, যে পর্যায়ে রবীন্দ্রনাথ, জ্যোতিদাদা এবং কাদম্বরী দেবী বৌঠান আর কি চন্দননগরে যেতেন এবং গঙ্গার ওপরে একটি বাড়ি সুবিস্তৃত দালানে বসে রবীন্দ্রনাথ গান গাইতেন, কাদম্বরী দেবী সেটা শুনতেন, রবির গান শুনতেন হচ্ছে কাদম্বরী দেবী। এইটা একটা দীর্ঘদিনের ইতিহাস আমরা পেয়েছি, কারণ আমি নিজে সেই বাড়িটাতে গেছি এবং দেখেছি। আর এইখানে ঘাটের কথার আগে যেটা বলা হচ্ছে, সেটা হচ্ছে যে ঠিক তার 4 মাস আগে যে চন্দননগরে কাদম্বরী এবং রবীন্দ্রনাথের সখ্যতা একটা আরও ঘনিষ্ঠ এবং আরও নিবিড়তা প্রাপ্ত হয়েছিল, সেইখানেই তিনি আবার ফিরে গেছেন এবং এই তার আগেই কাদম্বরী দেবী আত্মহত্যা করেছেন। তো ঘাটের কথার শীর্ষ মুহূর্তটিতেও ঘনিয়ে উঠেছে গঙ্গাপক্ষে অভিমানিনী এক নারীর আত্মহননে। তার মানে বুঝতে পারছি কাদম্বরী দেবীর আত্মহনন রবীন্দ্রনাথকে কিভাবে পীড়িত করেছিল, যে তিনি সখী হারা হয়ে গেছিলেন, বন্ধু হারা হয়ে গেছিলেন, সাথী হারা হয়েছিলেন। এবং এই শোক, এই যে মৃত্যু শোক, রবীন্দ্রনাথের বড় হয়ে ওঠার মুখে এই প্রথম মা চলে গেছেন, তখন রবীন্দ্রনাথ অনেকই ছোট, তেমনভাবে বুঝতে পারেননি। কিন্তু একটু বড় হবার পর যখন তার সাথীটি এরকমভাবে চলে গেল, সেই সময় শোক তাকে আবেগ বিহ্বল করে দিয়েছিল। এবং ঘাটের কথাতেও আমরা দেখতে পাচ্ছি যে গঙ্গাবক্ষে অভিমানিনী এক নারীর আত্মহননে এই শোক ঘাটকে ঘিরে ধরে নিভিয়ে দিয়েছে সমস্ত তারার আলো, আর রাজপথের উদার ঔদাস্যে ঘটেছে সেই শোকের শান্ত উপশম। কাদম্বরীর মৃত্যু শোক যে রবীন্দ্রনাথকে শুধু কবি করে তুলেছে তা নয়, তিনি গল্পকারও হয়েছেন এই মৃত্যু শোকের প্রবর্তনায়। তার মানে আমরা বুঝতে পারছি যে রবীন্দ্রনাথ যে গল্পকার হয়ে উঠেছেন,
ছোট গল্পকার হয়ে উঠেছেন, সেই ছোট গল্পকার হয়ে ওঠার পেছনেও কাদম্বরী দেবীর যে মৃত্যু, সেই মৃত্যু শোক একটা পরোক্ষভাবে কাজ করেছে। যদি আমরা পোস্টমাস্টারকে তার প্রথম ছোট গল্পের নিদর্শন বলে ধরি, তাহলে অবশ্যই এটা অনেক পরে, কিন্তু ঘাটের কথা, রাজপথের কথা, ঘাটের কথাকেই যদি আমরা মনে করি যে ছোট গল্পের প্রথম নিদর্শন বা তিনি মক্ষ করলেন, তাহলে এই যে মক্ষ করা বা ছোট গল্প লেখা বা ছোট গল্প লেখবার জগতে পা রাখার যে ঘটনা, সেই ঘটনার পেছনে কিন্তু কাদম্বরী দেবীর যে মৃত্যুশোক, সেই মৃত্যুশোক কবিকে ছোট গল্পকারও করে তুলেছে। আমি এই কারণেই এটা আরও পড়লাম। আচ্ছা, এবার রবীন্দ্রনাথ যে ছোট গল্প লিখেছেন, তার সার্থক ছোট গল্পকার বলাই বাহুল্য, এবং তার গল্পগুচ্ছের খণ্ডগুলো 1, 2, 3 খণ্ডগুলোতে বা চতুর্থ খণ্ডতে যে ধরনের গল্প আমরা দেখেছি, সেই গল্পগুলো, রবীন্দ্রনাথের গল্প ছোট গল্প হয়ে উঠেছে কি ওঠেনি, এই যৌক্তিকতা, এই মানে বিতর্কে যাওয়াটাই মানে দৃষ্টতা বলবো আর কি। তো যাই হোক, কিন্তু মানে রবীন্দ্রনাথ ছোট গল্প লিখেছেন, তার মতন করে লিখেছেন, কিন্তু প্রভাত মুখোপাধ্যায় বহুবার রবীন্দ্রনাথকে অনুরোধ করেছিলেন যে ছোট গল্প হয়ে উঠতে গেলে তার যে সংজ্ঞা, তার যে বৈশিষ্ট্য, নির্মাণ বৈশিষ্ট্য, সেগুলোর উপরে ছোট গল্পকার হিসেবে রবীন্দ্রনাথের নিজস্ব যে ভিউ, নিজস্ব যে দৃষ্টিভঙ্গি, সেই সম্পর্কে তিনি বারবার করে রবীন্দ্রনাথকে লিখতে বলেছিলেন। কিন্তু নিজের সৃষ্টির যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা থেকে রবীন্দ্রনাথ বহু ছোট গল্প লিখেছেন ঠিকই, কিন্তু সেই সমস্ত ছোট গল্পের ভেতর থেকে তিনি পূর্ণাঙ্গভাবে কোনো ছোট গল্প তত্ত্ব রচনা করতে পারেননি, এবং সেটা তিনি করেননি। যে এত এত গল্প, এত সার্থক এবং এত অসাধারণ গল্প তার হাত থেকে বেরিয়েছে, এবং তার অভিজ্ঞতা থেকেই সেই গল্পের এক একটা উৎস মুখ আমরা খুঁজে পেয়েছি, কিন্তু তৎসত্ত্বেও তিনি কখনোই পূর্ণাঙ্গ ছোট গল্প হয়ে ওঠার যে ইয়েগুলো দরকার, যে বৈশিষ্ট্যগুলো থাকে বা ছোট গল্পের যে একটা নির্দিষ্ট সংজ্ঞা বা তত্ত্ব, সেটা কিন্তু তিনি নির্দিষ্ট করে কখনোই রচনা করে যাননি। বিভিন্নভাবে বিভিন্ন সময় তিনি এক্সপেরিমেন্ট করেছেন, করেছেন, পরীক্ষা নিরীক্ষা করেছেন, কিন্তু প্র্যাকটিক্যালি কোথাও কোনো কনক্লুশনে কিন্তু তিনি আসতে পারেননি। আচ্ছা, তাহলে প্রথম আমরা যদি ঘাটের কথা দিয়েই শুরু করি, যে ঘাটের কথা মুশকিল হচ্ছে গল্পগুচ্ছের প্রথম গল্প, যদিও ছোট গল্পের যে সমালোচকগণ বা সাহিত্য সমালোচকগণ যারা, তারা কিন্তু ঘাটের কথাকে যথার্থ ছোট গল্পের মর্যাদা দিতে নারাজ, এবং সমালোচক মহলে ঘাটের কথা পূর্ণ ছোট গল্পের মর্যাদা এখনও পায়নি। এবং এই প্রসঙ্গে রবীন্দ্রনাথের প্রথম পর্বের ছোট গল্পের যে সমালোচক, রবীন্দ্রনাথের যে তিনি কথা সাহিত্যের আদি সমালোচক সুখরঞ্জন রায় মহাশয়, তিনি কি বলছেন, ঘাটের কথা লিরিক ও ছোট গল্পের সীমান্ত দেশের রচনা। ঘাটের কথা লিরিক এবং ছোট গল্প তার সীমান্ত দেশের রচনা, অর্থাৎ তার মধ্যে লিরিসিজম বা কবিত্ব যেমন রয়েছে, তার মধ্যে ছোট গল্প হয়ে ওঠার বৈশিষ্ট্য তেমনিভাবে রয়েছে, একদম যেন বর্ডার লাইন। ছোট গল্পের স্ফুট গৌরবে অপ্রকাশিত, এইরকম বলছেন। পরবর্তী সমালোচকদের মধ্যে কেউ কেউ একে গল্পচিত্র বলছে, এই ঘাটের কথাকে গল্পচিত্র বলছেন, কেউ বলছেন গল্পাভাস, এইরকমও বলছেন, কিন্তু ছোট গল্প, কেউ বা উপাখ্যানও বলেছেন, কিন্তু এটা যথার্থ ছোট গল্প একথা কিন্তু কেউ বলেননি। শিশির কুমার দাস লক্ষ্য করেছেন অতি কথন দোষ। শিশির কুমার দাস তিনি এই ঘাটের কথায় দেখলেন কি না, অতি কথন দোষ। কি বলছেন, সুরচিত গদ্যে অনুচ্ছেদের পর অনুচ্ছেদ গেঁথে চলেছেন রবীন্দ্রনাথ, কিন্তু কাহিনী আরম্ভ করতে পারেননি। স্বল্প পরিসরে স্বল্প কথায় জীবনের একটি গভীর মুহূর্ত কিংবা একটি ব্যঞ্জনা ভরা ইঙ্গিতে ঘটনার অতর্কিত অবসানকে লেখক কাহিনীর মধ্যে ধরতে শেখেননি। এইখানে দেখো শিশির কুমার দাসের কি কি পারেননি সেইটাকে যদি আমরা ধরি, তাহলে দেখব ছোট গল্প হয়ে উঠতে গেলে কি কি বৈশিষ্ট্য থাকা দরকার শিশির কুমার
দাস কিন্তু সেইটা পরোক্ষভাবে জানিয়ে দিলেন। রবীন্দ্রনাথের ছোট গল্পের বিষয়বস্তু ও রচনা শিল্পের বিশিষ্ট রূপ ও রসটিকে এর মধ্যে খুঁজে পাননি উপেন্দ্রনাথ ভট্টাচার্য। শিশির কুমার দাস কি বলছেন? তিনি কাহিনী আরম্ভ করতে পারেননি, ডেসক্রিপটিভ, কিন্তু কোনো একটা কাহিনীর যে শুরু, সেই শুরুটা তিনি করতে পারেননি। কীরকম না, স্বল্প পরিসরে, অর্থাৎ আয়তন হবে ছোট, স্বল্প কথায়, বিবৃতিমূলক হবে না, খুব অল্প কথায় জীবনের একটি মুহূর্ত, অনেক বড় জীবন নয়, জীবনের একটা খণ্ড মুহূর্ত, জীবনের এককুচি মুহূর্ত, যেটা হীরের মতোই চমকে ওঠে, গভীর মুহূর্ত, কিংবা একটি ব্যঞ্জনা ভরা ইঙ্গিতে ঘটনার অতর্কিত অবসানকে, যে কোনো একটা সিম্বলিক কনক্লুশন, যে হঠাৎ করে যেমন পুঁইমাচা গল্পের যে শেষটা একটা সিম্বলিক কনক্লুশন বা একটা ওই রকম প্রতীকী উপসংহার দিয়ে অবসান বা হঠাৎ করে ছোট গল্প শেষ হয়ে কাহিনীর মধ্যে ধরতে শেখেননি। অর্থাৎ এখানে রবীন্দ্রনাথের কথা প্রসঙ্গে আমরা দেখতে পাচ্ছি, রবীন্দ্রনাথের ঘাটের কথা প্রসঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে ছোট গল্প কিন্তু তার একটা চেহারা নিচ্ছে, একটা শেপ নিচ্ছে। এবং শিশির কুমার দাস কি বলছেন? শিশির কুমার দাস এর আরম্ভ বা এর সূচনা পর্ব, আচ্ছা, এর ন্যারেশনের দিক থেকে অল্প কথন, বিবৃতিমূলক নয়, অল্প কথন, এবং সংলাপের তীব্রতা বা সংলাপের মধ্যে যে এক ধরনের তীক্ষ্ণতা থাকে, সেই যে অল্প কথায় অনেক কিছু বোঝানো যায়, বা অল্প কথায় বা কোনো একটা সিম্বলিক কিছু একটা ব্যবহারের সাহায্যে অনেক বড় একটা ব্যঞ্জনা ধরা যায়, এইটা। এবং অতর্কিত শেষ, অর্থাৎ হঠাৎ করে ছোট গল্প শেষ হয়ে যাওয়া, শেষ হয়ে হইল না শেষ, এটা তো আমরা সবাই জানি যে অতর্কিতে শেষ হয়ে গেলেই পাঠক মন যেন মনে করে এখানে তো শেষ হওয়ার কথা না, এটার পরে আরও কিছু আছে। এটাই হচ্ছে ছোট গল্পের চমক, আমরা যেটাকে বলি যে ছোট গাল্পিক চমক। এইগুলো, এই যে টুকরো 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 বৈশিষ্ট্যগুলো আমরা দেখতে পাচ্ছি ঘাটের কথা যখন লেখা হয়েছে, তার পরবর্তীকালে কিন্তু শিশির কুমার দাস মোটামুটি ছোট গল্পের আকৃতি বা ছোট গল্পের আকার বা তার চেহারা কীরম হবে বা ছোট গল্প হয়ে উঠতে গেলে তার কী কী বৈশিষ্ট্য থাকা দরকার, সেটা মোটামুটি তিনি বলে দিচ্ছেন। আচ্ছা, আমি ওই দিকে যাব না, কারণ ওটা তো সংজ্ঞা, বৈশিষ্ট্য, ওটা একটা অন্য ফেজ। আমি যাচ্ছি রবীন্দ্রনাথেই। আচ্ছা, ঘাটের কথাটা বলছি এই কারণে যে এইটা দিয়ে যেহেতু শুরু হচ্ছে, ঘাটের কথার যে স্ট্রাকচার বা শিল্পরূপ, সেটা প্রথমেই দেখতে হয় আমাদের, যেটা দৃষ্টি আকর্ষণ করে সেটা হচ্ছে বাংময় ঘাটের উপস্থাপনা, অর্থাৎ ঘাট যেন কথা বলছে। সমগ্র গল্পটি লেখা এবং পড়া হয়নি, বলা এবং শোনা হয়েছে। মানে মনে হচ্ছে না কোথাও যেন এই গল্পটা লেখা হয়েছে, গল্পটা আমরা পড়ছি, গোটা গল্পটাই মনে হয় যেন ঘাট গল্প বলছে, পাঠক গল্প শুনছে। আচ্ছা, সুতরাং রবীন্দ্রনাথ প্রথমেই এই বলা এবং মানে গল্পের প্রথমেই এই বলা এবং শোনার ওপরে তিনি জোর দিয়েছেন, কিন্তু মূল গল্পটি সরাসরি রবীন্দ্রনাথ বললেন না, বলল কে? প্রাচীন ঘাট। কেন এটা প্রাচীন ঘাটের মুখ থেকেই বিবৃত করলেন, সেটার কিন্তু রবীন্দ্রনাথ কোনো ব্যাখ্যা দেননি। তাহলে রবীন্দ্রনাথের প্রথম ঘাটের কথাটা উল্লেখযোগ্য এই কারণে, এই যে গল্প বলা এবং গল্প শোনার যে আমাদের একটা প্রাচীন লৌকিক রীতি রয়েছে, সেই প্রাচীন লৌকিক রীতিকেই তিনি এই গল্পের মধ্যে অনুসরণ করলেন। কিন্তু মজা হচ্ছে গল্পটি তিনি নিজে না বলে গল্পটি তিনি ঘাটকে দিয়ে বলালেন। এটা কেন বলালেন তার কিন্তু নির্দিষ্ট কোনো ব্যাখ্যা রবীন্দ্রনাথ দেননি। আচ্ছা, এবং এখানেই রবীন্দ্রনাথের ছোট গল্পের একটা মৌলিকত্ব আমরা লক্ষ্য করব, কারণ ছোট গল্পে বিস্তৃত যে ঘটনা, তাকে ছোট করে আনা, অত বিবৃত করবার তো কোনো সুযোগ থাকে না। ছোট করে আনার জন্য গল্পের যে বক্তা, তিনি উত্তম পুরুষকে আমন্ত্রণ করেন। হ্যাঁ, উত্তম পুরুষকে আমন্ত্রণ করেন, উত্তম পুরুষ, মধ্যম পুরুষ, প্রথম পুরুষ, মধ্যম পুরুষ, উত্তম পুরুষ আমন্ত্রণ করা হয়। রবীন্দ্রনাথ স্বয়ং তার অনেক গল্পেই
এই উদ্দেশ্যে গল্প বক্তা আমিকে তিনি এনেছেন অনেক জায়গায়। আমি গল্পটি বলছি, রবীন্দ্রনাথের বহু ছোট গল্পে এটা আছে যে গল্পটা আমি বলছি। কিন্তু ঘাটের কথায় আমরা দেখতে পাচ্ছি যে সেখানে ঘাটের কথায় প্রথম থেকেই গল্প বলার কিন্তু কোনো চেষ্টা তিনি করছেন না। ঘাট বলছে, যে কথাটা বলিব মনে করি সে আর আসে না, একটা কথা বলিতে বলিতে স্রোতে আরেকটা কথা ভাসিয়া আসে, কথা আসে কথা যায় ধরিয়া রাখিতে পারি না। অর্থাৎ এখানে কিন্তু জীবনের কোনো খণ্ডচিত্র নেই, চলমান বহমান যে জীবন। ঘাট যখন মনে করে একটা কথা বলবে, হঠাৎ করে দেখা যায় সেই কথাটা ভেসে গিয়ে আরেকটা কথা তার সেই স্রোতে চলে এলো, আবার সে সেই গল্পটা বলতে শুরু করলো। অর্থাৎ ছোট গল্পের যে অন্যতম শর্ত, যে জীবনের একটা খণ্ডিত মুহূর্ত বা জীবনের একটা ইঙ্গিতপূর্ণ কোনো দিককে নিয়ে একটা মুহূর্তিক অভিজ্ঞতাকে ছোট গল্পে নিয়ে আসা হবে, কিন্তু ঘাটের কথায় আমরা কিন্তু সেটা দেখতে পাচ্ছি না। ঘাটের কথার গল্প কিন্তু স্রোতের মতন আসছে, স্রোতের মতন ভেসে যাচ্ছে। এবং এই যে গল্পের কথা আসছে এবং গল্পের কথা ভেসে যাচ্ছে, এখানেই বলা হচ্ছে যে তিনি তার গল্প হচ্ছে অতি কথন দোষে দুষ্ট। এই কারণেই তার ঘাটের কথাকে বলা হচ্ছে যে গল্পাভাস বা গল্প চিত্র। যাই হোক, আমি ঘাটের কথাটা নিয়ে অনেকখানি বললাম এইখানে, এবং রাজপথের কথাও এই প্রসঙ্গে। রাজপথে তিনি ঘাটের কথার মতন অত বিস্তৃত বলেননি, এর আয়তন অনেক সংক্ষিপ্ত এবং অনেক ছোট। এবং রাজপথের কথা রবীন্দ্রনাথের গল্প সাহিত্যে ভূমিকা হিসাবে স্থাপিত হয়েছে। সুতরাং এটারও, এবং এটাতে তেমন কোনো কাহিনী পাওয়া যায় না, কাহিনীর শূন্যতা, কাহিনী প্রায় নেই ধরে অনেকে এটাকে বলেছেন যে এটা কোনো ছোট গল্প নয়। রাজপথের কথা প্র্যাকটিক্যালি এটা একটা দার্শনিক প্রবন্ধের আকার নিয়েছে। আচ্ছা, ছোট গল্প তাহলে ঘাটের কথায় একরকম রবীন্দ্রনাথের ছোট গল্পের একটা এক্সপেরিমেন্ট দেখলাম, আবার রাজপথের কথা একটা এক্সপেরিমেন্ট দেখলাম। এবং এই রাজপথের কথার ছোট গল্প হিসেবে এর বৈশিষ্ট্যটা কি না, গল্পবস্তু যতই স্বল্প থেকে স্বল্পতর হয়েছে, সংহত হয়েছে, গল্পের ভাষা ততই বিবৃতির দায়িত্ব থেকে মুক্ত হয়েছে। কারণ বেশি ডেসক্রিপশন দিতে হচ্ছে না, ফলে ভাষা কি হয়েছে, ভাষা গল্প বলবার যে দায়বদ্ধতা বা ন্যারেশনের যে দায়বদ্ধতা তার থেকে সেটা মুক্ত হয়েছে। এবং যত বেশি সেই ন্যারেশনের দায়বদ্ধতা থেকে মুক্ত হয়েছে, তত বেশি করে সেটা অনেক বেশি সাংকেতিক হয়ে উঠেছে, ওটা অনেক বেশি সিম্বলিক হয়ে উঠেছে। যার জন্য বলা হয়েছে যে এই রীতিটাকে, এই যে সিম্বলিক যে রীতি এবং বিবৃতিটা কম, ন্যারেশনটা কম, এই যে রীতিটা পরবর্তীকালে আমরা দেখব রবীন্দ্রনাথের লিপিকার দ্বিতীয় এবং তৃতীয় পর্যায়ের গল্পকথায়। লিপিকার গল্পগুলো তার মধ্যে লিরিসিজমটা অনেক বেশি, কাব্যময়তা অনেক বেশি রয়েছে। এবং লিপিকার যে দ্বিতীয় এবং তৃতীয় পর্যায়ের গল্পগুলো, তার মধ্যে আমরা এটা দেখতে পাবো যে ভাষার একটা সুসংহত চেহারা, যেটা ন্যারেশন থেকে বা বিবৃতি করবার যে দায়বদ্ধতা তার থেকে মুক্ত হয়ে সেটা অনেক বেশি প্রতীকী বা সিম্বলিক হয়ে উঠেছে। এই দুটো গল্প যার জন্য এতটা ইম্পর্ট্যান্ট। এর পরের পর্ব হচ্ছে রবীন্দ্রনাথের হিতবাদী পত্রিকার পর্ব। এই পর্বে আমরা দেখতে পাবো রবীন্দ্রনাথের সূচনা পর্ব, ঘাটের কথা, রাজপথের পরে প্রায় 7 বছর হিতবাদী সাপ্তাহিক পত্রিকায় রবীন্দ্রনাথের ছোট গল্পগুলো প্রকাশ পেতে আরম্ভ করছে। রবীন্দ্রনাথের ছোট গল্প রচনা প্রথম যুগ হচ্ছে ভিখারিণী, ঘাটের কথা এবং রাজপথ। রবীন্দ্রনাথের ছোট গল্প রচনা দ্বিতীয় পর্ব হচ্ছে হিতবাদী পত্রিকা, দ্বিতীয় যুগ। এবং সেই সময়ে যে সময় রবীন্দ্রনাথ লিখছেন, তখনও ছোট গল্প বাংলা সাহিত্যে ছোট গল্প হিসেবে তার স্বতন্ত্র যে শিল্পরূপ বা তার যে একটা স্ট্রাকচার বা তার যে একটা শৈলী, তেমনভাবে কিন্তু তখনও প্রতিষ্ঠা লাভ করেনি। এবং সংক্ষিপ্তকারে নানান ধরনের এক্সপেরিমেন্ট চলছে ছোট গল্প নিয়ে, কীভাবে লেখা হতে পারে।
কিন্তু হিতবাদী পত্রিকাতে বেরোচ্ছে ছোট গল্প বিভিন্ন ধরনের। হিতবাদী পত্রিকার আদর্শ ছিল হিতং মনোহারি চ দুর্লভং বচঃ, হিতং মনোহারি চ দুর্লভ বচ, অর্থাৎ হিতবাদী পত্রিকাতে এমন গল্পই প্রকাশিত হবে যারা হিতবাদী, অর্থাৎ যে গল্প কিছুটা পরিমাণে হলেও নীতি শিক্ষা দেবে, অর্থাৎ মানুষের যে নৈতিক উন্নতি তার একটা দায়বদ্ধতা তার থাকবে। আর পাশাপাশি কি হতে হবে, মনোহারি চ, অর্থাৎ সেটা সুখপাঠ্যও হতে হবে, আবার সেখানে এক ধরনের নৈতিক দায়বদ্ধতাও থাকবে। এইরকম একটা উদ্দেশ্য ছিল হিতবাদী পত্রিকার। সুতরাং আধুনিক ছোট গল্প পূর্ব নির্দিষ্ট কোনো নৈতিক তত্ত্বের ভাষ্য নয়, তা জীবন সত্যের শিল্পরূপ। কিন্তু ছোট গল্প তো এইরকমভাবে তার উপরে চাপিয়ে দেওয়া যায় না যে সেটা হিত করবে আবার মনোহারি হবে ইত্যাদি, কারণ ছোট গল্প হচ্ছে জীবন সত্য, জীবনের যে সত্যের যে শিল্পরূপ, সেই শিল্পরূপই চেহারা নিয়েছে হচ্ছে ছোট গল্পে। আচ্ছা, হিতবাদীতে রবীন্দ্রনাথের দুটো বা তিনটে ছোট গল্প প্রকাশিত হলো, এবং সেটা হচ্ছে 1298 বঙ্গাব্দ। 1298 বঙ্গাব্দ মানে হচ্ছে 7 বছর পিছিয়ে যাও, 1891। নব্যভারত পত্রিকায় মন্তব্য করা হলো যে গল্পগুলোতে একটু প্লট না থাকিলে তাহা প্রায় মনোহর হয় না। রবীন্দ্রনাথের দু একটা গল্প হিতবাদীতে প্রকাশিত হওয়ার পর রবীন্দ্রনাথের গল্পকে সমালোচনা করা হয়েছিল নব্যভারত পত্রিকাতে এইরকমভাবে যে তাতে কোনো প্লট নেই, তাতে প্লট নেই বলে গল্পের মধ্যে যে ভালো লাগার ব্যাপারটা বা মনোহারী গল্প হওয়ার যে ব্যাপারটা সেটা থাকছে না। তারপর কি হইল, জানিবার ইচ্ছা যে গল্পে উদ্দীপিত না করে সে গল্পই অধিকাংশ স্থলে প্রায় পঠিত হয় না। দেখো, এই যে সমালোচনাগুলো, তার মধ্যে থেকে ছোট গল্প কীরকম একটা তার চেহারা খুঁজে পাচ্ছে। অর্থাৎ যে গল্প পড়ার পর, গল্প শেষ হবার পর এহবাহ্য আগে কহ আরের মতন, অর্থাৎ হোয়াট নেক্সট, গল্পটা কি এখানেই শেষ হয়ে গেল, তারপরে কি হলো, এই কৌতূহল যদি পাঠকের মধ্যে না তৈরি হয় তাহলে সেই গল্প অধিকাংশ স্থলে প্রায় পঠিত হয় না। পাঠক সেরকম গল্প পড়তে চায় না। সুতরাং ছোট গল্পের একটা অন্যতম বৈশিষ্ট্য হয়ে যাচ্ছে কি না, পাঠককে আকৃষ্ট করবে এমনভাবে তোমার স্বল্প আয়তনে সাংকেতিকতা সহ জীবনের খণ্ডিত মুহূর্ত দিয়ে বিবৃতিকে পরিহার করে স্বল্প আয়তনে এবং এমনভাবে তার উপসংহারের মধ্যে চমক থাকবে যে তারপরেও ওই শেষ হয়ে হইল না শেষের রেশটুকু পাঠকের মধ্যে থেকে যাবে। এইরকমভাবেই কিন্তু রবীন্দ্রনাথের প্রথম 2-3টি ছোট গল্প নব্যভারত পত্রিকায় তার সমালোচিত হচ্ছে। অর্থাৎ রবীন্দ্রনাথের ছোট গল্প লেখাও যেমন হচ্ছে, প্রকাশিতও যেমন হচ্ছে, তেমনি তার পাশাপাশি সাহিত্য সমালোচক মহলে ছোট গল্প তৈরি এবং ছোট গল্পের অবয়ব তৈরি এবং ছোট গল্প কী করে হাঁটি পা করে একটা পরিণতির দিকে এগোচ্ছে সেটাও কিন্তু সাইমালটেনিয়াসলি বা সমান্তরালভাবে চলছে। আচ্ছা, এবং বলা হলো যে রবীন্দ্রনাথের ছোট গল্প এই শর্ত পালনে অসমর্থ বলে পাঠ্য নয়, সুখপাঠ্য নয়। রবীন্দ্রনাথের গল্পের মধ্যে হিত করার কোনো মনস্কতাও নেই। রবীন্দ্রনাথের গল্পের মধ্যে হঠাৎ করে ওরকম শেষ হয়ে গিয়ে পাঠকের মনে ওই ধরনের একটা অনুসন্ধিৎসা বা ওই ধরনের একটা জিজ্ঞাসা তৈরি করার যে এরপরে কী হলো বা কোন চমক তৈরি হলো সেটাও পাওয়া যাচ্ছে না। মানে তখনকার দিনে যে 2-1টি ছোট গল্প প্রকাশিত হয়েছে সেইগুলো প্রসঙ্গে বলা হয়েছে যে এগুলো কোনো শর্তই পালিত হয়নি বলে রবীন্দ্রনাথের প্রথম 2-1টি ছোট গল্পকে কিন্তু সমালোচকরা বললো সেগুলো যথেষ্ট সুখপাঠ্য নয় এবং সমালোচিত হচ্ছে। এবং হিতবাদীর সঙ্গে সম্পর্কচ্ছেদ হয়ে যাওয়ার ঠিক আগেই রবীন্দ্রনাথ তার খাতা নামক রচনাটি লিখেছিলেন। আচ্ছা, শিল্পের দিক থেকে খাতাটাকে বাদ দিয়ে অন্য গল্পগুলোকে যদি এই সময় আমরা ক্রমিক সাজাই তাহলে কি গল্প পাচ্ছি? প্রথম হচ্ছে দেনা পাওনা, রামকানাইয়ের নির্বুদ্ধিতা, তারাপ্রসন্নের কীর্তি, পোস্টমাস্টার, ব্যবধান আর গিন্নি।
এই ক্রমের আদিতে রয়েছে কি? দেনা পাওনা। দেনা পাওনা আমরা দেনা পাওনা এবং নিতান্তই বলা হচ্ছে যে এটা বিবৃতি সর্বস্ব একটি কাহিনী। আর রামকানাইয়ের নির্বুদ্ধিতার মধ্যেও কাহিনী আর চরিত্র তুল্যমূল্য। আর তারাপ্রসন্নের কীর্তিতে তার যে গৃহিণী চরিত্রের উপর দেখতে পাচ্ছি অনেক বেশি জোর দিচ্ছেন। আর তবে ব্যবধান গল্পটা আদ্যন্ত একটা রূপকথার গল্পের ভাববস্তুকে তিনি এনেছেন, যার জন্য এই যে কয়েকটি গল্প আমি বললাম এই পর্যায়ে লেখা, দেনা পাওনা, রামকানাইয়ের নির্বুদ্ধিতা, তারাপ্রসন্নের কীর্তি, পোস্টমাস্টার, ব্যবধান এবং গিন্নি, এগুলোর মধ্যে হিতবাদী পর্বের শ্রেষ্ঠ গল্প হচ্ছে কি? পোস্টমাস্টার। শ্রেষ্ঠ গল্প হচ্ছে হিতবাদী পত্রিকার যে পর্ব, শ্রেষ্ঠ গল্প হচ্ছে পোস্টমাস্টার। এবং এই পর্বের প্রতিনিধিরূপে পোস্টমাস্টার গল্পটাকে নিয়ে আমরা একটু ব্যাখ্যা করব। পোস্টমাস্টার গল্প, কারণ এখানে একটা রবীন্দ্রনাথের হাতে পূর্ণায়ত একটা ছোট গল্প আমরা পেলাম। হ্যাঁ, আমরা ছোট গল্প হিসেবে পোস্টমাস্টার মানে খুবই জনপ্রিয় একটি গল্প। ফলে আমরা এই পর্যায় থেকে ছোট গল্প হিসেবে যে ট্রেন্ডটা, রবীন্দ্রনাথের এই সময়ের যে ট্রেন্ডটা, যে প্রবণতাটা বা গতি প্রকৃতিটা, সেইখান থেকে ছোট গল্প হিসেবে পোস্টমাস্টারকে বেছে নিলাম এই কারণে যে পোস্টমাস্টার গল্প রচনার আগেই রবীন্দ্রনাথের এই গল্পটা যখন লিখছে তার আগেই রবীন্দ্রনাথের জীবনে শিলাইদহের পর্ব হ্যাজ স্টার্টেড। শিলাইদহের পর্ব তার শুরু হয়ে গেছে এবং শিলাইদহের পদ্মার বোটে থেকে তিনি দুদিকের যে পল্লী জীবনের যে জীবনযাত্রা, সেই জীবনযাত্রা তিনি দেখছেন না। এবং তিনি কোথা থেকে গেছেন? কলকাতা থেকে গেছেন। নাগরিক জীবনের যে আভিজাত্য, নাগরিক জীবনের আড়ম্বর, নাগরিক জীবনের সোকল গ্ল্যামার যেটাকে বলা হয়, সেইখান থেকে তিনি একেবারে নেমে এলেন কোথায়? না পদ্মার তীরবর্তী একেবারে পল্লী বাংলার বিস্তীর্ণ সমভূমিতে নেমে এলেন। এবং হিতবাদীতে পোস্টমাস্টার প্রকাশিত হওয়ার সময় আমরা দেখলাম এই পল্লী প্রকৃতি পোস্টমাস্টার গল্পের পটভূমিকা হিসেবে দেখলাম যে শহর থেকে পোস্টমাস্টার উলাপুর গ্রামে গেল। এবং আমরা দেখতে পাচ্ছি যে পোস্টমাস্টার গল্পে প্রকৃতি একটা আলাদা মাত্রা পেয়েছে। প্রকৃতি ইটসেলফ যেন একটা ক্যারেক্টার হয়ে উঠেছে, একটা গল্পের যেন একটা জীবন্ত চরিত্র হয়ে উঠেছে। উলাপুর গ্রামে পোস্টমাস্টারের কর্মজীবনের সূত্রপাত এবং নাগরিক পরিবেশ ছেড়ে কলকাতা থেকে সে যখন উলাপুর গ্রামে গেছে, স্বভাবতই একটা জীবন ছেড়ে এসে আরেকটা জীবনের প্রবেশের যে বিড়ম্বনা, সেই বিড়ম্বনা তাকে প্রতিনিয়ত ক্লিষ্ট করেছে। কিন্তু এই বিড়ম্বনার মধ্যেই তার ঘরে কাজ করতে এলো কে? ছোট্ট মেয়ে রতন। এবং এখানে পোস্টমাস্টার কারোর সাথে গল্প করতে পারছে না, এই রতনই তার একমাত্র ভরসা। এবং পোস্টমাস্টার গল্পের প্রেক্ষাপটে রয়েছে হচ্ছে পল্লী বর্ষাকে তিনি কিভাবে দেখেছেন, সেই পল্লী বাংলার বর্ষা এসেছে এর পটভূমিকায়। এই পল্লী বর্ষা বা পল্লী প্রকৃতির পটভূমিতে রতনের সঙ্গে এই অসমবয়সী দুটি নারী এবং পুরুষের মধ্যে একটা অসাধারণ ভালোবাসার সম্পর্ক, একটা অসাধারণ অবিমিশ্র একটি সুখের সম্পর্ক তাদের মধ্যে তৈরি হয়ে যায়। রতন এক সময় সাথে পোস্টমাস্টারের সঙ্গে তার বাড়ি পর্যন্ত তাকে নিয়ে যাবার কথা বলে, সে চলে আসতে চায়, কিন্তু পোস্টমাস্টার হেসে উড়িয়ে দেয়। এটা আবার অন্য দিকে চলে যাচ্ছে যে রতনের অনুভূতি আর নাগরিক জীবনে অভ্যস্ত পোস্টমাস্টারের অনুভূতি তো এক নয়। সে একটা জীবনের সঙ্গে অভ্যস্ত হয়ে গেছিল, সেখানে জীবনের অভ্যস্ততার একটা অঙ্গ হিসেবেই রতন এসেছিল। ফলে এই রতন একটি জীবন্ত চরিত্র। রতন যেন এই পল্লী প্রকৃতির, এই পল্লী বাংলারই একটা অংশ হয়ে সেই পোস্টমাস্টারের কাছে ধরা পড়েছে। ফলে পোস্টমাস্টার অবলীলায় তাকে হেলায় বলেছেন যে না শহরে কি করে নিয়ে যাওয়া যাবে। আচ্ছা, এবং শেষ পর্যন্ত রতনকে সে নিয়ে আসেনি। আচ্ছা, গল্পের চরিত্রটা এবং এই যে গল্পের ক্যারেক্টারটা, এই যে গল্পের চরিত্রের সঙ্গে গল্পের চরিত্র হচ্ছে পোস্টমাস্টার, গল্পকার হচ্ছেন কে? রবীন্দ্রনাথ ঠাকুর। গল্পকারের যে বিশিষ্ট একটি একাত্মতা,
এই বিশিষ্ট একাত্মতাটা যেন গল্পের যে গল্পবস্তু, সেই গল্পবস্তুকে অতিক্রম করে ছোট গল্পের যে অন্তর্মুখী একটি আত্মবিস্তার, সেই অন্তর্মুখী বিস্তার ছোট গল্পের শিল্পরূপ এবং শিল্পকথার মূল কথা হয়ে দাঁড়ালো। যে রবীন্দ্রনাথের ব্যক্তিগত জীবনের যে অভিজ্ঞতা, তিনি ওই আভিজাত্যপূর্ণ নাগরিক জীবন ছেড়ে যখন পল্লী প্রকৃতিতে গেলেন, তার জীবনের যে পরতে পরতে অনুভূতিগুলো, তার জীবনের পরতে পরতে যে ভাবাবেগগুলো, পল্লী বর্ষা দেখছেন, পল্লী প্রকৃতি দেখছেন, পল্লী প্রকৃতি তার চেতনায় ধরা পড়ছে নানাভাবে, সেই চলমান জীবন তিনি দেখছেন, এবং তার যে ফিলিংসগুলো, তার যে অনুভূতিগুলো, সেই ফিলিংস এবং সেই অনুভূতিগুলো কি নিদারুণভাবে এই উলাপুরে কাজ করতে আসা, কলকাতা থেকে উলাপুরে কাজ করতে আসা পোস্টমাস্টারের সঙ্গে একাত্ম হয়ে যায়। এবং এই যে দুটো গল্প, দুটো ব্যক্তির চরিত্রের অভিজ্ঞতার একাত্মতা, দুটো চরিত্রকেই যেন গল্পের কথক এবং গল্পকার এবং গল্পের যে চরিত্র, তাদের মধ্যে এই একাত্মতা কোথায় যেন গল্পের সীমাকে অতিক্রম করে অসীমের দিকে ধেয়ে যায়। ফলে হচ্ছে কি, ছোট গল্প হিসেবে পোস্টমাস্টারের শিল্পরূপী বলো বা পোস্টমাস্টারের শিল্পকৃতি বলো, এই যে আত্মবিস্তার, ভেতরে যে একটা বিরাট একটা ব্যক্তি যখন চলে আসছে, এই ছেড়ে যখন চলে আসছে, সেই সময়কার ইয়েটা যদি আমরা দেখি, মানে সেই অংশটা যদি তুমি দেখো পড়লে, কারণ ছোটো গল্পটা এই মুহূর্তে আমার কাছে নেই, তাহলেই বুঝতে পারবে যে গল্পের যে সীমারেখা বা গল্পের যে শরীর, সেই সীমারেখা বা সেই শরীরকে অতিক্রম করে একটা ব্যঞ্জনার দিকে, একটা ইঙ্গিতময়তার দিকে যেন গল্পটা ধেয়ে গেছে। এবং এই গল্পের মধ্যে রবীন্দ্রনাথ যথার্থভাবেই ছোট গল্পের একটি তার মতন করে তিনি তার একটা চেহারা তৈরি করে নিচ্ছেন। এটা হচ্ছে হিতবাদী পর্ব। আচ্ছা, তার এই হিতবাদী পর্বের যে কটি ছোট গল্প, তার মধ্যে আমরা দেখলাম পোস্টমাস্টারকেই যথার্থ ছোট গল্প হিসেবে, সবকটাই ছোট গল্প, কিন্তু এই সময়ের যে তার বিশিষ্টতা, সেই বিশিষ্টতা ছোট পোস্টমাস্টারের গল্পে পাওয়া যাচ্ছে, যেখানে সার্থক ছোট গল্পকার হয়ে উঠলেন রবীন্দ্রনাথ। সম্পত্তি সমর্পণ, রামকানায় নির্বুদ্ধিতা, এগুলোও ছোট গল্প, কিন্তু এগুলোর মধ্যেও যেন তিনি কোথাও তার মধ্যে একটা সন্দেহ, কোথাও তার মধ্যে একটা দ্বন্দ্ব কাজ করছে, যে মনে হচ্ছে ছোট গল্প লিখছি, কিন্তু কি ছোট গল্প হচ্ছে। কিন্তু পোস্টমাস্টারের মধ্যে সেই সমস্ত দ্বন্দ্ব বা সেই সবটুকু যে সন্দেহের অবকাশ, সেইটুকু যেন একেবারে কমপ্লিটলি নস্যাৎ করে দিয়ে সার্থক ছোট গল্প আমাদের সামনে উপস্থিত হচ্ছে। আচ্ছা, এরপরে হচ্ছে সাধনা পত্রিকা, সাধনা এবং ভারতী পত্রিকা। হিতবাদীর পর হচ্ছে সাধনা এবং ভারতী পত্রিকা। এই পর্বে রবীন্দ্রনাথের ছোট গল্পের সুবর্ণযুগ। সাধনা এবং ভারতী পর্ব হচ্ছে রবীন্দ্রনাথের ছোট গল্পের সুবর্ণযুগ। সাধনার পত্রিকার আয়ুষ্কাল খুব বেশি দিন নয়, মাত্র 4 বছর। প্রথম 3 বছর সাধনা পত্রিকার সম্পাদক ছিলেন সুধীরনাথ ঠাকুর, আর শেষের বছরটা রবীন্দ্রনাথ নিজেই ছিলেন সাধনা পত্রিকার সম্পাদক। রবীন্দ্রনাথের মোট 36টি 1898 থেকে রবীন্দ্রনাথের মোট 36টি ছোট গল্প প্রকাশিত হচ্ছে। এই সময় 36টি ছোট গল্প প্রকাশিত হচ্ছে। আচ্ছা, এই সময়ের লেখা 2-3টি ছোট গল্প অবশ্য এই সাধনা বা ভারতী ছাড়া অন্য পত্রিকাতেও বেরিয়েছে, যেমন সখা ও সাথীতে বেরিয়েছে তার ইচ্ছাপূরণ গল্পটা, প্রদীপ পত্রিকায় তার সদর ও অন্দর গল্পটা বেরিয়েছে, এবং শুভদৃষ্টি বেরিয়েছে। আরও 3টে ছোট গল্প অন্য পত্রিকায় বেরিয়েছিল, কিন্তু সেগুলোর খবর পাওয়া যায় না। এই পর্বে আমরা দেখতে পাচ্ছি যে রবীন্দ্রনাথের গল্পের যে বিচিত্র বিষয়, এইখান থেকে রবীন্দ্রনাথের গল্প, ছোট গল্পের যুগের যে সুবর্ণ যুগ এবং তার যে ভ্যারাইটি, কত বিচিত্র বিষয় নিয়ে যে তিনি লিখেছেন। রবীন্দ্রনাথ জীবনের এমন কোনো পর্যায়, এমন কোনো অনুভূতি, এমন কোনো দিক নেই,
এমন কোনো ভার্জিন ফিল্ড নেই কেমন যেখানে রবীন্দ্রনাথের স্পর্শ পড়েনি, যেখানে রবীন্দ্রনাথের সৃষ্টির সুর গিয়ে পৌঁছয়নি। সুতরাং এই সময়ে তিনি বিচিত্র বিষয় এবং বিচিত্র ভাবের গল্প লিখেছেন। তার প্রত্যেকটা গল্পের মধ্যেই বিভিন্ন ধরনের ভাব, অনুভূতি, এগুলো আমরা দেখেছি সেই সব। এবং এই যে বিচিত্র বিষয়ের সঙ্গেই সামঞ্জস্য রেখে বিচিত্র ভাব, স্বভাবতই বিষয় এবং ভাব এই দুটো সঙ্গে প্যারিটি রেখে, এই দুটোর সঙ্গে একটা সামঞ্জস্য রেখে গল্পের নির্মাণ, গল্পের আকৃতিও চেহারা পাচ্ছে। ফলে হচ্ছে কি, আকৃতির দিক থেকেও আমরা দেখতে পাচ্ছি রবীন্দ্রনাথের গল্পগুলো বিভিন্ন আকৃতি পাচ্ছে, বিভিন্ন শেপ পাচ্ছে। ছোট গল্পের মধ্যে নানান ধরনের এক্সপেরিমেন্ট হচ্ছে। কেন না, তার বিষয়বস্তুর মধ্যে বৈচিত্র্য রয়েছে, সেটাকে এক্সপ্রেস করা, সেটাকে উপস্থাপিত করার মধ্যে এক ধরনের বোধ, এক ধরনের আবেগ বা অনুভূতির বিচিত্রতা রয়েছে, অর্থাৎ বিচিত্র রসের ছোট গল্প। ফলে তার প্রকাশটাও হচ্ছে বিচিত্র ধরনের। আচ্ছা, এইরকম আমরা দেখছি যে আমরা দেখছি যে এই সময় ভৌতিক গল্প তিনি লিখছেন, কিন্তু ভৌতিক গল্প বা ভূতের গল্প সম্পর্কে চিরপুরাতন যে একটা মিথিক্যাল আমাদের ধারণা ছিল, ভূত মানে ভয়, ভূত মানে আতঙ্ক, ভূত মানেই একটা বিভীষিকা, এইরকমই তো আমাদের একটা প্রাচীনকাল থেকেই যে ভূতের গল্প আমরা শুনে এসেছি, সেখানে এই ধরনটাই কিন্তু আমাদের মধ্যে প্রচলিত। কিন্তু যেটা মজা হলো, ভূত সম্পর্কিত প্রচলিত যে ধারণার সঙ্গে আতঙ্ক, ভয় এগুলো মিশে থাকে, সেই মিথিক্যাল যে ব্যাখ্যা বা মিথিক্যাল যে ধারণা, সেই মিথিক্যাল ধারণাটাকে টেনে তিনি একেবারে খান করে দিলেন। একেবারে অন্য আঙ্গিকে তিনি ভূতের গল্পকে উপস্থাপিত করলেন। ফলে ভৌতিক গল্পের চিরপুরাতন যে সিদ্ধ রস, ভূতের গল্পের যে সিদ্ধ রস, ভয়ানক রস, যেটা সিদ্ধ রস, তাকে তিনি ভেঙে চুরমার করে দিয়ে বাংলা কথা সাহিত্যে এমন কিছু ভূতের গল্প উপহার দিলেন যেগুলো কিনা একেবারে বাংলা ছোট গল্পের যে সাহিত্য সম্ভার, তাতে মণিমাণিক্যের মতন সম্পদ হয়ে রইল। কেমন, এবং সেইখানে আমরা দেখতে পাচ্ছি মনস্তাত্ত্বিক বিশ্লেষণ আসছে, সেইখানে দেখতে পাচ্ছি সেই বিশ্লেষণের সঙ্গে সঙ্গতি রেখে সম্পূর্ণ অভিনব আঙ্গিকে সেগুলো তিনি আবিষ্কার করছেন, এবং সেখানে বাস্তবের সঙ্গে রোম্যান্স চলে আসছে, রোম্যান্সের সংঘর্ষ সৃষ্টি করছে। ফলে এক্সপেরিমেন্টের দিক থেকে রবীন্দ্রনাথের যে এই ভৌতিক ছোট গল্পগুলো বা ভূতকে নিয়ে লেখা তার যে ছোট গল্পগুলো, সেগুলো একটা বিচিত্র, প্রথমত ছোট গল্পের যে প্রথাগত ধারণা, সেই ধারণাটাকে ভেঙে চুরমার করে দিল। দ্বিতীয়ত সেখানে মনস্তাত্ত্বিক একটা বিশ্লেষণ হলো, সেইখানে ছোট গল্প মানে ভৌতিক গল্পের মধ্যে রোম্যান্স এবং বাস্তবের একটা দ্বন্দ্ব এলো। সব কিছু মিলিয়ে মিশিয়ে একটা জীবনের একটা ডিফারেন্ট অ্যাঙ্গেল থেকে জীবনকে দেখার একটা অন্য দৃষ্টিভঙ্গি থেকে তিনি জীবনকে দেখলেন, এবং সেখানে ভূত নামক বিষয়টিকে তিনি দেখলেন, তাকে ব্যাখ্যা করলেন এইভাবে, এবং সেই ব্যাখ্যার অভিনবত্ব এবং এই জীবনকে দেখার যে ভূতকে দেখার যে একটা অভিনব প্রয়াস, সেই অভিনবত্বই কিন্তু তার গল্পে একটা অন্যরকম একটা নতুন ধরনের স্ট্রাকচার বা আকৃতি দিচ্ছে। আচ্ছা, যাই হোক, সেটা হচ্ছে পরের ব্যাপার। এই সময় 1891-এ সাধনা পত্রিকায় রবীন্দ্রনাথ লিখছেন। আমি ওটা জাস্ট একটা বললাম। সাধনা পত্রিকায় রবীন্দ্রনাথ 1891 সাধনা পত্রিকায় রবীন্দ্রনাথ প্রথম লিখছেন খোকাবাবুর প্রত্যাবর্তন। গল্পটা দেখেছি, কি অদ্ভুত খোকাবাবুর প্রত্যাবর্তনের একটা গল্প, যে ওই কোথায় গেল আবার, হ্যাঁ, এইটা প্রথমে এইটার নাম ছিল রায়চরণ,
এইটার প্রথম নাম ছিল কিন্তু বিজ্ঞাপনে সাধনার যে প্রথম সংখ্যাটি তার সূচিপত্রে নাম ছিল কিন্তু রায়চরণ। গল্পটার নাম ছিল রায়চরণ, অর্থাৎ রায়চরণের চরিত্রকে কেন্দ্র করেই গল্পটার নামকরণ করা হয়েছিল। কিন্তু এইটা সূচিপত্রে থাকলেও কিন্তু গল্পটা যখন প্রকাশিত হচ্ছে গল্পের শিরোনাম পরিবর্তন হচ্ছে। পত্রিকায় যখন প্রকাশিত হচ্ছে তখন সেই শিরোনামটা রায়চরণ থেকে হয়ে যাচ্ছে কি খোকাবাবুর প্রত্যাবর্তন। এই যে নামকরণটা খোকাবাবুর প্রত্যাবর্তন, আমরা সবাই জানি রায়চরণ খোকাকে দেখতো এবং সেই পদ্মার পাড়ে রায়চরণ বেড়াতে নিয়ে গিয়ে হঠাৎ করে তার অসতর্কতায় বাচ্চাটা পদ্মাতেই কোথাও জলে পড়ে গিয়ে হারিয়ে যায় এবং তারপরে রায়চরণ অভিযুক্ত হয়ে ফিরে আসে, ছেলে চোর বলে অভিযুক্ত হয়ে ফিরে আসে। তারপরে হঠাৎ করেই তার স্ত্রী সন্তান সম্ভবা হয় এবং রায়চরণ ভাবতে শুরু করে যে এই সন্তানটি হচ্ছে তার এই সন্তানটি হচ্ছে ওই বাচ্চা। অর্থাৎ এই যে এটাকে কি বলবো যে খোকাবাবুর যে একটা আর্কিটাইপাল চেহারা, আর্কিটাইপাল মানে শিশু, সে এই করবে, সে ওই করবে, এই পিসিকে পিছি বলবে, এই যে বাচ্চা বা খোকাবাবুর বয়সী বাচ্চাদের যে একটা আর্কিটাইপাল চেহারা আমরা ঠিক করে নিই, এই আর্কিটাইপাল চেহারাটা সে তার নিজের সন্তানের মধ্যে দেখতে শুরু করলো। যে তার মনে হচ্ছে যে এটা যেন ওই বাচ্চাটা, ওই আর্কিটাইপাল মানে এর সঙ্গে সারাক্ষণ সে সাদৃশ্য খুঁজে যাচ্ছে, এই বাচ্চাটা সাদৃশ্য খুঁজে যাচ্ছে, তাকে ওই রকম জামা কাপড় পরাচ্ছে, তাকে ওইভাবে মানুষ করছে এবং সে এটাই বিশ্বাস করতে শুরু করেছে যে এই বাচ্চাটাই হচ্ছে এটা এবং তারপরে পরিণতি তো আমরা জানি এটা। আচ্ছা, আসলে নতুন শিশুটার মধ্যে ওই যে বাচ্চাটিকে রায়চরণ দেখত, সেই শিশুটির যে চেহারা সেটাকেই যেন রায়চরণ মানে খুঁজছেন। অর্থাৎ প্রাক চৈতন্য যুগে, প্রাক চেতনা বা প্রাক চৈতন্য যুগে ওই যে একটা বিশ্বাস, আর্কিটাইপাল বিশ্বাস, সেই বিশ্বাসটাকে ধরেই কিন্তু তিনি এইটা করছেন। একদিকে যেমন ভূতের গল্পের আমরা দেখছি মিথিক্যাল বা আর্কিটাইপাল যে ধারণা সেটাকে তিনি ব্রেক করে দিচ্ছেন, আবার খোকাবাবুর প্রত্যাবর্তনে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেই আর্কিটাইপাল যে খোকা সম্পর্কিত যে ধারণা, সেই ধারণাটাই কিন্তু আঁকড়ে থেকে তিনি ফেলনার মধ্যে খোকাকে দেখতে পাচ্ছেন। আচ্ছা, তারপরের গল্প হচ্ছে ধরো এটা এক ধরনের গল্প এই সময় যে আর্কিটাইপাল সেই ধারণাটার বশবর্তী হয়েই তিনি খোকাবাবুর প্রত্যাবর্তন, যার জন্য বলা হলো কি রায়চরণ না, খোকাবাবুর প্রত্যাবর্তন, মানে ওই খোকাবাবুই ফিরে এসেছে। এই যে বিশ্বাস, ওই খোকাবাবুই এর মধ্যে ফিরে এসেছে, এই বিশ্বাসটাই তো সেই আর্কিটাইপাল যে মডেলটা, যে খোকাবাবু সম্পর্কে আমাদের এই ধারণা, খোকা সম্বন্ধে এই ধারণা, এইটাই তো আমার মাইন্ডসেটের মধ্যে বা আমাদের মধ্যে ঢুকে গেছে, এটাতেই আমরা বিশ্বাসী। ফলে ওইটাকেই তিনি খুঁজে ফেলনার মধ্যেই মনে হচ্ছে যেন ওই হারিয়ে যাওয়া খোকাই এসেছে। এখানে এক ধরনের রবীন্দ্রনাথের ছোট গল্পের একটা ধরন আমরা দেখতে পারলাম। আসলে এত বিচিত্র পথে রবীন্দ্রনাথের ছোট গল্পের প্রবহমানতা, যে সব থেকে ছোট গল্পের গতি প্রকৃতির যে বিবর্তন, সেই বিবর্তন বোধহয় এখান থেকেই শুরু হয়ে গেছে। তারপরে হচ্ছে সম্পত্তি সমর্পণ। এইটাও আরেকটা দেখো যে কবি রবীন্দ্রনাথ আর গল্পকার রবীন্দ্রনাথ যেন দুটি স্বতন্ত্র দুটো পুরুষ। সম্পত্তি সমর্পণ গল্পই সে কথা একেবারে বলে দিয়েছে যে একদিকে কবি রবীন্দ্রনাথ, আরেকদিকে হচ্ছে ছোট গল্পকার রবীন্দ্রনাথ, এই দুজনের মধ্যে এটা। আচ্ছা, সম্পত্তি সমর্পণের নামও তিনি পরিবর্তন করছেন। এখানে দেখা যাচ্ছে যে গল্পগুলোর পূর্বে একটা নাম দিচ্ছেন, কিন্তু গল্পটা শেষ হবার পর রবীন্দ্রনাথ নাম বদলে দিচ্ছেন। অর্থাৎ তিনি যে গল্পটার নামকরণ দিয়ে তিনি যেভাবে গল্পটা লিখছেন, গল্পটা লিখতে লিখতে কোথাও নিশ্চয়ই তার একটা গল্প লেখার ক্ষেত্রে বা চিন্তনের ক্ষেত্রে কোথাও একটা বিবর্তন আসছে, যে বিবর্তনের উপর বিবর্তন তাকে এটা চিন্তা করাচ্ছে যে গল্পটা শেষ হবার পর গল্পের নামকরণটাকে বদলে দিতে হবে। এবং
আগে ছিল শিলাইদহে যখন এইটা সম্পত্তি সমর্পণের নাম ছিল আগে বিষয়দান, পরে সম্পত্তি সমর্পণ তিনি এটা করলেন। আর এই গল্পটা লেখা তিনি যে সময় শিলাইদহে রয়েছেন সেই সময় শিলাইদহে যখের ধন সম্পর্কিত কিছু কিংবদন্তি ছিল, প্রচলিত কিছু কিংবদন্তি বা মিথ যাই বলি না কেন, সেই কিংবদন্তি বা কিছু মিথ ছিল। এইটার ওপরে নির্ভর করে তিনি কি করছেন, এইটার ওপরে নির্ভর করে তিনি শিলাইদহ ও রবীন্দ্রনাথ গ্রন্থে লেখক শচীন্দ্রনাথ অধিকারী লিখলেন যে রূপকথার গল্পের মতন রবীন্দ্রনাথ যেন সেই কিংবদন্তিকে এই শিলাইদহে এই কী বলে সম্পত্তি সমর্পণে তিনি ব্যাখ্যা করছেন। আচ্ছা, সম্পত্তি সমর্পণ। আচ্ছা, তারপরে একটা আষাঢ়ে গল্প কি? একটা আষাঢ়ে গল্প একদমই একটা রূপকথার রূপক, এবং বাংলাদেশে যে প্রচলিত ঘুমন্ত দেশের রূপকথা, এই গল্পে রূপকের একটা কলেবরে শিল্পিতভাবে প্রতিষ্ঠিত হয়েছে। আমি এগুলো বলছি এই কারণে যে এই একটি আষাঢ়ে গল্প, এই গল্পটা পরবর্তীকালে তোমরা তাসের দেশ অনেকেই পড়েছো শুনেছো। এই তাসের দেশের সূত্রটা কিন্তু এখানে এই রূপকথার মোটিভে কি না, সমস্ত তাসের দেশে মনুষ্যত্বের বিকাশ। একটা সময় তাসের দেশ চলো নিয়ম মতে, হ্যাঁ, সবটাই নিয়ম, সেখানে মন বলো, মনুষ্যত্ব বলো, আবেগ বলো, অনুভূতি বলো, তার কোনো স্থান নেই। ফলে এই রাজপুত্র এখানে দেখলো যে সমস্ত জোয়ার ভাটার মধ্যেই যেন সমস্ত দেশটা কেমন থমথম করছে, এবং এই রাজপুত্র আসার পরে থেকে তাসের দেশের বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে তাসের দেশে মনুষ্যত্বের এক একটা বিচ্ছুরণ দেখা যেতে লাগলো। মনুষ্যত্ব, ওই তাসের দেশ তো তোমরা সবাই জানো, নতুন করে আর কি বলবো, ওই চলো নিয়ম মতে সেই জায়গাটা ভেঙে যাচ্ছে। তাদের কোথাও হৃদয়ে যে কি হচ্ছে তারা বুঝতে পারছে না, বসন্ত এলে কেন ভালো লাগছে, গান গাইতে ইচ্ছে করছে সেটাও বুঝতে পারছে না। এমনকি রানীরও এটা হচ্ছে। তখন রানীকে জিজ্ঞাসা করছে, রানী বিবি তুমিও? অর্থাৎ এই যে এইরকম একটা হৃদয়হীন রাজত্ব, সেইখানে যখন মানুষ প্রবেশ করছে, সেই মানুষের স্পর্শে এদের ভেতরকার যে সুপ্ত মনুষ্যত্বগুলো, সেই মনুষ্যত্বগুলো কিন্তু পরিস্ফুট হচ্ছে। এবং কেবল এক পা এগোনো দুই পা পিছনো, এইটা এই গল্পের মধ্যে মূলত নিয়ম এবং ইচ্ছে এর দ্বন্দ্ব। নিয়ম এবং ইচ্ছে, আমাকে এটা করতে হবে, তাসের দেশে আমার নিয়ম, আর আমার এখন গান গাইতে ইচ্ছে করছে, এটা আমার ইচ্ছে। কিন্তু তাসের দেশে তো ইচ্ছের কোনো স্থান নেই, তাই নিয়মটাই হচ্ছে সবথেকে বড় কথা। কিন্তু এই যে নিয়মের মধ্যে একটা বিবেকহীনতা, নিয়মের মধ্যে একটা হৃদয়হীনতার ব্যাপার রয়েছে, ধীরে ধীরে সেই জায়গাটাতে এই হৃদয়হীনতা, বিবেকহীনতাকে সরিয়ে সেই জায়গায় স্থান করে নিচ্ছে কে? হৃদয়, ভালোবাসা, প্রেম, আবেগ, অর্থাৎ মানুষের হৃদয়ানুভূতি সেখানে জাগ্রত হচ্ছে। এবং সমগ্র তাসের দেশে নবজাগ্রত যে প্রেমের বিস্তৃতি হচ্ছে, তারই চিত্রপটে শেষ পর্যন্ত আমরা দেখতে পাবো যে ছোট গল্পের একটা মুহূর্ত জেগে রইল, ছোট গাল্পিক মুহূর্ত, যে গোপন ছায়াপুঞ্জে রাঙা বসন পরিহিতা নিমিলিত চক্ষু হরতনের বিবি হঠাৎ এক সময় চোখ মেলে দেখল সম্মুখে রাজপুত্র বসে আছে, তারই মুখের দিকে তাকিয়ে। হরতনের বিবি হঠাৎ করে চোখ খুলে দেখলো তার সামনে বসে আছে কে? রাজপুত্র। সে অমনি কম্পিত দেহে দুই হাতে মুখ ঢেকে ভূমিতে লুণ্ঠিত হয়ে পড়ল। কারণ এটা তো নিয়ম নয়। অর্থাৎ তার মধ্যে ভালোবাসা, প্রেম, আবেগের যে জোয়ার, তাতে সে লজ্জা পেল। প্রেমের যে পূর্বরাগের লজ্জা বা মিলনের যে লজ্জা, সেই লজ্জা তাকে একেবারে করে দিল, ভুলুণ্ঠিত করে দিল। একাকী সমুদ্র তীরে পদচারণা করতে করতে
রাজপুত্রের সমস্ত দিন কেটে গেল সেই সন্ত্রস্ত নত্রক্ষেপ এবং সলজ্জ লুণ্ঠনের ভাবনায়। অর্থাৎ এইটা হচ্ছে সব থেকে মজার একেবারে শেষটা, যে ইচ্ছে এবং নিয়মের দ্বন্দ্বে জয়ী হলো কে? ইচ্ছে। এবং এই রকম একটা বিচ্ছুরণ ঘটিয়ে যখন গল্প শেষ হচ্ছে এবং রাজকুমার সারাক্ষণ ভাবছে সেই সলজ্জ দৃষ্টি এবং লজ্জায় রাঙা হয়ে যাওয়া সেই মুখাবয়ব যখন সে আচ্ছাদিত করছে দু হাত দিয়ে, এবং সে লজ্জায় যখন মাটিতে পড়ে যাচ্ছে সেইটাই। এবং রাজপুত্রই তাসের দেশে রাজ সিংহাসনে অভিষিক্ত হচ্ছে এবং সমুদ্র পাড়ের দুঃখিনী সুয়োরানী সোনার তরীতে এসে পুত্রের রাজত্বে আসছে। এবং শেষ পর্যন্ত গল্পতে কি দেখছি? বিধান, নির্দিষ্ট বিধান যেটা নিয়ম, সেটা কেউ তোমার উপরে কি করছে? আরোপ করে দিচ্ছে। কেউ তোমার উপরে কি করছে? চাপিয়ে দিচ্ছে। সেইটাকে একেবারে পরাজিত করে জয়ী হচ্ছে কি? জয়ী হচ্ছে মানুষের স্বাধীন ইচ্ছাশক্তি। জয়ী হচ্ছে মানুষের স্বাধীন ইচ্ছাশক্তি। এই যে জায়গাটা, এটা প্র্যাকটিক্যালি রবীন্দ্রনাথের নিজের একটা জীবনের অভিজ্ঞতা এবং তার জীবন দর্শনের একটা দিক, যে চাপিয়ে দিয়ে নয়, ভালোবেসে সেটাকে গ্রহণ করা, ইচ্ছে করে সেটাকে গ্রহণ করা। কারণ চাপিয়ে দেওয়ার মধ্যে কোনো ভালোবাসা থাকে না, চাপিয়ে দেওয়ার মধ্যে কোনো ভালো লাগা থাকে না, সেটা তখন তুমি বাধ্য। কিন্তু যখন তুমি ইচ্ছে করে সেটা করছো, তখন তোমার ভেতর থেকে চাইছে, তোমার আবেগ, তোমার অনুভূতি তোমাকে সেটা করতে দিতে চাইছে। যার জন্য এইটা যদি আমরা বুঝি, তাহলে আমরা বুঝতে পারবো যে রবীন্দ্রনাথ এই যে চাপিয়ে দেওয়া ক্লাসরুম শিক্ষা, সেইখান থেকে তিনি বিশ্বভারতীতে শিশুদের কিভাবে মুক্তি দিয়েছিলেন। যে ওই চার দেওয়ালের মধ্যে শিশুকে, এটা তোমায় অয়জগার আসছে থেকে আমটি আমি খাবো পেরে, এটাকে তোমাকে মুখস্থ করতে হবে, এটা তোমাকে মুখস্থ করতে হবে। তার বদলে যদি ওই খোলা প্রকৃতির মধ্যে বসে থেকে তুমি যদি দেখো একটা শিশু হামাগুড়ি দিচ্ছে, তার সাথে তুমি অনেক তাড়াতাড়ি রিলেট করতে পারবে। ছোট খোকা বলে অওয়া, শেখেনিকো কথা কওয়া, কারণ এটা তোমার বাস্তব অভিজ্ঞতা। এবং এই অভিজ্ঞতার সঙ্গে এই পড়াটা বা এই শিক্ষাটাকে যেই মুহূর্তে তুমি একীভূত করে দিতে পারছো, তখন এই জীবন থেকে অর্জিত যে জ্ঞান, সেই জ্ঞানটাই কিন্তু শিক্ষার একটা অঙ্গ। এই দুটো মিলে গিয়ে আমাদের মধ্যে গভীরভাবে প্রতীত হয়ে যায়। ফলে তিনি শান্তিনিকেতনে কি করেছিলেন? ওই গাছতলায় ক্লাস করবার, অর্থাৎ প্রকৃতির কোলে তিনি শিশুদের মুক্তি দিয়েছিলেন, যেখানে ওরা ইচ্ছে হলে প্রজাপতির পেছনে দৌড়তে পারে, যেখানে ওরা ইচ্ছে হলে ঝড়ে আম কুড়োতে পারে, যেখানে ওরা ইচ্ছে হলে প্রস্ফুটিত ফুলের গন্ধ পেতে পারে। অর্থাৎ প্রকৃতির মধ্যে থেকে তারা ইচ্ছে করেই কিন্তু এই শিক্ষাটাকে গ্রহণ করছে। অর্থাৎ রবীন্দ্রনাথ চিরকালই এই চাপিয়ে দেওয়া ব্যাপারটা থেকে মনকে মুক্তি দিতে চেয়েছিলেন। যার ফলে হচ্ছে কি, বিধানকে পরাভূত করে জয়ী হচ্ছে মনুষ্যত্বে। এবং রূপকথার যে মোটিভগুলো, এইখানে যে রূপকথার মোটিভগুলো, যে তোমার রূপকথার যে এই হরতনী, রুইতনী, এই যে মোটিভগুলো, এগুলো তাসের দেশে মনুষ্যত্ব প্রতিষ্ঠা যে কল্পনা, সেগুলো নানানভাবে ব্যঞ্জিত, যে বিভিন্ন মোটিভের সঙ্গে সঙ্গে সেটা মানে কি, তাস কতগুলো রং দিয়ে সেই তাসগুলো চেহারা ওই রকম আদলে এবং তারা নিয়ম মতন চলে, এরকমভাবে তাদেরকে সিম্বলাইজ করেছে। এবং যেটা কি হচ্ছে, তাসের দেশের ট্যাবু বা তাসের দেশে নিষিদ্ধ ছিল কি, ইচ্ছে মতন তুমি চলতে পারবে না। তাসের দেশ নির্ধারিত করে দিয়েছে যে নিয়ম, সেটাকেই তোমার চলতে হবে। কিন্তু রবীন্দ্রনাথ কী করলেন? সেই ট্যাবুটাকে ব্রেক করলেন। অর্থাৎ আমরা কোথাও একটা দেখতে পাচ্ছি, এই যে প্রচলিত ধারণা, এই প্রচলিত ধারণাকে ভেঙে তার ভেতর থেকে আরেকটা কিছু সৃষ্টি করা, আরেকটা কিছু নির্মাণ করে নেওয়ার একটা প্রবণতা রবীন্দ্রনাথের ছিল।
কিন্তু সবসময় যে ভেঙেছেন তা না, কোনো কোনো ক্ষেত্রে তিনি আঁকড়েও থেকেছেন। এই যে প্রতিনিয়ত ভাঙা গড়া, এর মধ্যে দিয়ে রবীন্দ্রনাথের ছোট গল্প কিন্তু নিত্য নতুন 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 দিক উন্মোচন করেছেন এবং নতুন নতুন মাত্রা পেয়েছে। এবং ফলে হচ্ছে কি, এই একটা আষাঢ়ে গল্প, এটা আধুনিক ছোট গল্পের একটা রস পরিবেশনে সার্থক হয়েছে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আজকে আমি এইটুকুই পড়ে দিই। আর একটু একটা বলি যে অসম্ভব কথা বলে তার একটা ছোট গল্প, যেখানে আমরা দেখতে পাচ্ছি সাধনার প্রকাশকালে অসম্ভব কথা নাম ছিল। প্রথমে ছিল কথা নাম ছিল, প্রথমে ছিল অসম্ভব গল্প নাম, কিন্তু প্রথম গ্রন্থভুক্তির সময় থেকে আমরা দেখতে পাচ্ছি সেটা গল্পর জায়গায় কথা হয়েছে। গল্পের জায়গায় কথা হয়েছে। আর এটাও প্রাচীন রূপকথার একটা মানে গোষ্ঠী মানুষের যৌথ সৃষ্টি, সেই রূপকথারই একটা বিচিত্র তার শিল্পরূপ এখানে প্রকাশিত হয়েছে। ঠিক আছে। আচ্ছা, এই পর্যন্ত আমরা কয়েকটা গল্প ধরে, এই পর্যায়ে কয়েকটা গল্প ধরে দেখালাম যে কি বিচিত্র রাগিনীতে রবীন্দ্রনাথের ছোট গল্পকারের যে সত্তা, সেই সত্তা অনুরণিত হচ্ছে। আচ্ছা, এর পরের পর্যায়ে আমরা চলে যাব, এর পরের দিনকে আমরা কঙ্কাল, অর্থাৎ যে ভৌতিক গল্পগুলো বা ভূতের গল্পতে তিনি সোকল্ড ভূত সম্পর্কিত যে ট্যাবুজ, ভূত সম্পর্কিত ট্যাবুজ নয়, ভূত সম্পর্কিত যে প্রচলিত ধারণা আমরা অভ্যস্ত, সেটাকে তিনি কি করে ব্রেক করে এই কঙ্কাল বলো, নিশীথে বলো, এগুলো তিনি লিখছেন। এখান থেকে আমি আবার কয়েকটা তোমাদেরকে একটু বলে নেব, তারপরে আবার অন্যরকম একটা আঙ্গিকে চলে যাব। আসলে রবীন্দ্রনাথ নিজেই তো একটি বিরাট বিস্তৃত যুগ, ফলে রবীন্দ্রনাথকে একটুখানি আমি হয়তো অনেক কথা বললাম, এত কথা লেখার সুযোগ তোমরা পাবে না, কিন্তু আমি চাইছি এই যে ছোট গল্পের যে গতি প্রকৃতি, এই গতি প্রকৃতিটা তোমরা ভালো করে বোঝো, যে রবীন্দ্রনাথেরও কিন্তু একটা যে শুধু নিজস্ব একটি ধারা তা কিন্তু নয়, রবীন্দ্রনাথ বিচিত্র সহস্র ধারায় তার ছোট গল্পের বিষয়বস্তু বলো, ছোট গল্পের আঙ্গিক বলো, সেগুলো প্রবাহিত হয়েছে। ফলে সেই বিচিত্রতাগুলো, বৈচিত্র্যগুলো যদি আমরা না ধরতে পারি তাহলে খুব মুশকিল। কারণ একদিকে রবীন্দ্রনাথ নিজে একটি যুগ বা একটা সময়, আবার রবীন্দ্রনাথের সমসময়ে প্রভাত মুখোপাধ্যায়ের মতন কিছু কিছু ছোটো গল্পকার আছেন, কেমন? ফলে রবীন্দ্রনাথকে আমাদের একটু ভালো করে পড়তে হবে। অন্তত রবীন্দ্রনাথের ওপর আমার যতদূর ধারণা 3টে ক্লাস তো লাগবেই, তার আগে রবীন্দ্রনাথকে শেষ করা যাবে না। ঠিক আছে, আমার তো শুধু তোমাদের সঙ্গে এইটাই পড়ানোর। রবীন্দ্রনাথের ওই সময়টা চলে গেলে তারপরে আর খুব বেশি লাগবে না। ঠিক আছে।